হ্যালো। হ্যাঁ, আমি একটা বই পড়ে শোনানোর ইচ্ছা পোষণ করেছি অনেকদিন ধরে। খুবই সিগনিফিক্যান্ট একটা বই। তো সেটা আ সুযোগ হয়নি। তারপরেও কোনো স্থানে বা কারো লাইভে গিয়ে কিছু পড়ে শুনিয়েছি। তা আমার খুব ইচ্ছা যে আমার যারা আ মানে পছন্দের মানুষ আছেন বা যারা আমাকে পছন্দ করেন তাদের কাছে এই বইটার বার্তাটি পৌঁছে যাক। এটা আমার একটা আকুতি বা এটা আমার একটা ইচ্ছা মানে মনোবাঞ্ছা বলা যায়। তো এইরকম সুযোগ হয় না। এর আগেও অনেকবার কমিট করেছি। আমি রক্ষা করতে পারিনি। এবারও যে পারবো তার কোনো গ্যারান্টি নাই। বইটার নাম হলো 'জীবন রহস্য'। ১৯৬৭ সালে অনুবাদ করা। আর এটা ১৯৬১ সালে ইংরেজি বইটা প্রকাশিত হয়েছিল তারই অনুবাদ। মূল বইটা ইংরেজির নাম হলো 'কয়েল অফ লাইফ' রুথ মুরের লেখা। আর বাংলা অনুবাদ করেছেন ভাষা সৈনিক ডাক্তার আহমেদ রফিক। হ্যাঁ, উনি এই অনুবাদটা করেছেন। তো উনার বইটা আমি পড়েছি, অনেক আগেই পড়েছিলাম। আমার যে জীবন সম্পর্কিত যে ধারণাটি যৎসামান্য আছে, সেই যৎসামান্য ধারণাটি মূলত গড়ে উঠেছে এই বইয়ের উপরে ভিত্তি করে। তো এই বইটার ভূমিকা সেদিন পড়েছিলাম এক জায়গায়। তো ভূমিকাটা আমি আর আজকে না পড়ি। আমি একটুখানি সময় আপনাদের কাছে এটা জানাই যে কি লাইভটা থাকে কিনা। এটা হলো ১ম অধ্যায়। ১ম অধ্যায়টা আমি একটু পড়ে শোনাতে চাই। ১ম অধ্যায়টা বলছেন এইভাবে, "বিজ্ঞানের ইতিহাসে এমন মুহূর্ত বাস্তবিকই দুর্লভ যখন মানুষের জ্ঞান দীর্ঘ পদক্ষেপে অনেকখানি এগিয়ে যায়। বর্তমানে জীবন বিজ্ঞান তেমনি এক মুহূর্তের সম্মুখীন। জীবনের স্বরূপ, তার কার্যক্রম ও বৈচিত্র্যের যথাযথ ব্যাখ্যাই জীবন বিজ্ঞানের মূল উদ্দেশ্য। পুরনো জগতের পরিধি ও আকৃতি অনেকাংশেই যেন নব আবিষ্কারের দৌলতে বদলে যাচ্ছে। দীর্ঘ ২০০ বছরের কৌতূহল এবং অনুসন্ধানের পর মানুষ আজ জীবনের মূল ভূমি স্পর্শ করতে পেরেছে। বোঝা গেছে এটা নেহাতই অতি ক্ষুদ্র একটি পদার্থের কুণ্ডলী, অনেকটা বিসর্পিল সিঁড়ির মতো। জীবনের আদি উষা থেকে চলমান জীবন প্রবাহ এবং তার বর্তমান পরিণতি যে এক অবিচ্ছিন্ন জটিল মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত, তার সবকিছুই এই ক্ষুদ্র জীবন কুণ্ডলিতে নিহিত। জীববিজ্ঞানের একটু আমি পরের পৃষ্ঠায় যাই। কাজ করতেছে না কেন? হ্যাঁ, আচ্ছা। নিহিত সাদৃশ্য ও বৈসাদৃশ্য ২০০ কোটি মানুষের প্রগাঢ় বৈশিষ্ট্য এবং এবং এইসব দেখি একটু এইসব অসংখ্য উদ্ভিদ প্রাণী ও জীবাণু জগতের স্বাতন্ত্র্য সবকিছুরই মূল এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু কণিকায় অন্তরিত। উৎস ক্ষেত্রে পৌঁছে বিজ্ঞানের আজ জীবনের বিপুল বিচিত্র সমস্যাগুলোকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখবার সময় এসেছে। আগেকার মতোই প্রতিটি নতুন আবিষ্কার বিজ্ঞানী তথা সাধারণ মানুষের মনে এই প্রশ্নই জুগিয়েছে যে এইসব নব আবিষ্কারের অন্তর্নিহিত সূত্রটির উদ্ভব কোথায় এবং তার স্বরূপই বা কী। জীবনের সাথে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, মস্তিষ্ক ও হৃদযন্ত্র প্রভৃতির সম্পর্ক এবং এইসব অঙ্গের কল্যাণী ভূমিকা সম্পর্কে অবহিতির সাথে সাথেই মানুষের মনে প্রশ্ন জাগল, শরীরের এইসব রহস্যময় যন্ত্রাদির কর্মপ্রেরণা কোথায় অবস্থিত। এরপরই জানা গেল যে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই কোষকলা দ্বারা গঠিত। এতৎসত্ত্বেও এই প্রশ্নের যথাযথ জবাব পাওয়া গেল না। স্বভাবতই প্রশ্ন জাগল, কোষকলা কি? কোথায় বা তারা পেল এই গঠন ও আকৃতিগত বৈশিষ্ট্য? এই প্রশ্নের সদুত্তরের আশায় পরীক্ষা-নিরীক্ষা চলল দৃশ্যমানের পরিবর্তে অদৃশ্যকে নিয়ে, স্পর্শমানের পরিবর্তে এমন এক স্পর্শাতীত জগৎ নিয়ে যার অস্তিত্ব শুধুমাত্র অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে নির্ণয় করা সম্ভব। পরবর্তী পর্যায়ে স্পষ্টই বোঝা গেল যে
এইসব কোষকলা ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি এই পূর্ণাঙ্গ মানুষ প্রভৃতি সব কিছুই অতি ক্ষুদ্র ক্ষুদ্র বাক্সের আকৃতি বিশিষ্ট জীবকোষের সমবায়ে গঠিত। এই কোষগুলি সব কিছুর মূল আধার। কিন্তু প্রকৃত প্রস্তাবে এই কোষগুলিও মূলীভূত উপাদান নয়। যদিও এই কোষগুলির গঠন অত্যন্ত জটিল, তথাপি তাদের অন্তর্নিহিত কোনো এক অজ্ঞাত বস্তুই কোষের স্বরূপ ও প্রকৃতি নির্ধারণ করে। আবার শুরু হলো গভীরতর অনুসন্ধানের যাত্রা। পরপর অনেকগুলি অভূতপূর্ব আবিষ্কারের ফলে বোঝা গেল যে কোষের গঠন ও প্রকৃতি নির্ধারক এই উপাদান ক্রোমোসোম, যদিও এটা ক্রোমোজোমও বলে অনেকে, জীবকোষের কেন্দ্রিকার নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত সূক্ষ্ম, অতি সূক্ষ্ম সূত্রাকার পদার্থ। আরও দেখা গেল ক্রোমোসোমের সাথেই বহু এককে বা ইউনিটে বিভক্ত এক জাতীয় পদার্থ সরল রেখায় সাজানো। এই অজানা বস্তুর ইউনিটগুলো তাপ বিকিরণে পরিবর্তনশীল। এতৎসত্ত্বেও জীবনের প্রকৃত নিয়ামক সূত্রটির গঠন বৈচিত্র্য ও বিষয়গত প্রকৃত পরিচয় জানা গেল না। শুধু এইটুকু অনুধাবন করা গেল যে একটি অতি গভীর অজানা ইলেকট্রন অনুবীক্ষণের সীমা বহির্ভূত অদৃশ্যমান বস্তু পূর্ণাঙ্গ মানব শরীরের একের পরে 15টি শূন্য অর্থাৎ 10⁻15 বৈশিষ্ট্যময় কোষের গঠন এবং জীবন প্রক্রিয়ার নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছে। দীর্ঘ অনুসন্ধানের পর 1950 সালে জীবনের এই মূল সূত্রটির আকস্মিক আবিষ্কার বাস্তবিকই বিস্ময়কর ঘটনা। তখন পর্যন্ত কেউ ভাবতে পারেনি যে গবেষণাগারের তাকে সাজানো আঠা জাতীয় সাদা পাউডারের বোতলগুলো জীবনের মৌলিক সূত্রের উপাদান হিসেবে পরিগণিত হতে পারে। জীবকোষের ভিতরে স্বাভাবিক অবস্থার সম্মুখীন এই জীবকোষের ভিতরে স্বাভাবিক অবস্থায় সমাসীন এই পাউডার জাতীয় পদার্থটির নাম দেওয়া হলো ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড বা সংক্ষেপে ডিএনএ, যা শুধু জীবনের মৌলিক উপাদানই নয়, জীবন প্রক্রিয়াকেও নিয়ন্ত্রণ করছে। জাস্ট একটা অ্যাসিড যেটা আঠালো। এর আগেই বলেছে গবেষণাগারে তাকে সাজানো আঠা জাতীয় সাদা পাউডারের বোতলগুলো জীবনের মৌলিক সূত্রের উপাদান হিসেবে পরিগণিত হতে পারে। জীবকোষের ভেতরে আমি আবার পড়ছি, জীবকোষের ভিতরে স্বাভাবিক অবস্থায় সমাসীন এই পাউডার জাতীয় পদার্থটির নাম দেওয়া হলো ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড বা সংক্ষেপে ডিএনএ, যা শুধু জীবনের মৌলিক উপাদানই নয়, জীবন প্রক্রিয়াকেও নিয়ন্ত্রণ করছে। নিউমোনিয়া জীবাণুর আচরণ এবং জীবাণু আক্রমণকারী ভাইরাসের ব্যবহার সম্পর্কিত গবেষণার অত্যাশ্চর্য সূত্র থেকেই এই তথ্য আবিষ্কারের প্রমাণগুলো পাওয়া গেল। বোঝা গেল যে জীবাণু এবং ভাইরাসের মূল উপাদান এবং জীবজগতের উৎপত্তি একই সূত্রে গ্রথিত। এইবার বিজ্ঞানকে খুব গভীর অনুসন্ধানে ব্যাপৃত হতে হয়নি। যদিও জীবন সম্পর্কিত জটিল এবং দুরূহ কোনো সমস্যা অমীমাংসিত রয়ে গেল, তবুও শেষ পর্যন্ত জীবন উন্মেষের মূল উপাদানটি মানুষের জ্ঞানের আয়ত্তে এসে গেল। ফলে জীবন বিজ্ঞানের প্রশ্নগুলোকে নতুন পরিভাষায় সজ্জিত করা গেল এবং প্রকৃতির মতোই বিজ্ঞানও তলদেশ থেকে উপরমুখী অগ্রসর হতে লাগলো। এরপর অল্প সময়ের মধ্যে বড় বড় কয়েকটি আবিষ্কারের ফলে দেখা গেল যে ডিএনএর বিসর্পিল সিঁড়ির 4টি ধাপে 20টি অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, যারা প্রোটিন বা আমিষ জাতীয় উপাদান তৈরি করতে সক্ষম। এই প্রোটিন উপাদান হতে মাংসপেশি, চর্ম এবং শরীরের প্রত্যঙ্গ গঠিত। প্রোটিনের গঠন পর্যবেক্ষণে দেখা গেল যে কোষের অভ্যন্তরে কেন্দ্রিকার চারিপাশে অবস্থিত এক ফোঁটা জেলির মতো পদার্থে এক বিচিত্র অচেনা জগৎ ছড়ানো এবং এরই ভিতরে রয়েছে প্রোটিন তৈরির কারখানা
ও কোষের শক্তি সরবরাহ কেন্দ্র। উদ্ঘাটিত হলো মানুষের চলৎ শক্তির উৎস এবং রহস্যময় স্বরূপ। এই সব মৌলিক আবিষ্কারের ফলে কয়েক বছরের মধ্যেই জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির এক বৈপ্লবিক পরিবর্তন দেখা দিল। পূর্বসূরিদের সুদীর্ঘ ও অবিরাম সাধনার ফলেই জীবন রহস্য সমাধানের পথে সাফল্যের আকস্মিক এবং দ্রুত পদক্ষেপ সম্ভব হয়েছে। যেমন ধরা যাক ল্যাভোয়িয়েরের কথা। তার আবিষ্কারের সূত্রেই প্রমাণ হলো যে শ্বাস প্রশ্বাস এক প্রকার দহন ক্রিয়া এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রাকৃত নিয়মের অধীন। তেমনি ভোলার দেখালেন যে শরীরের রসক্ষরণ মোটেই দৈবদত্ত নয়, বরং এমন এক যৌগিক বস্তু যা মানুষের দ্বারাই প্রস্তুত সম্ভব। এখানে ভোলার বলতে ওহলারকে বোঝানো হয়েছে। প্রসঙ্গত বিষাতের কোষকলার উপর আবিষ্কার স্মরণীয়। পাস্তুর প্রমাণ করলেন যে প্রাণের সৃষ্টি স্বতঃস্ফূর্ত নয় এবং বুকনার দেখালেন যে জীবকোষের সাহায্য ছাড়াও গাজন ক্রিয়া সম্ভব। ফিশার প্রতিপন্ন করলেন যে প্রোটিন বস্তু কণিকার সারিবদ্ধ সন্নিবেশে গঠিত ফিশার প্রতিপন্ন করলেন যে প্রোটিন বস্তু কণিকার সারিবদ্ধ সন্নিবেশে গঠিত। রুক্স এবং ড্রিস জীবন বিকাশের রহস্যময় দিগন্ত উন্মোচন করতে এগিয়ে এলেন। মেন্ডেল এবং ডিভ্রাই প্রমাণ করতে সমর্থ হলেন যে বংশগতি স্বাধীন এবং স্বতন্ত্র ক্রিয়ায় নিয়ন্ত্রিত এবং তা পিতাপুত্র বংশ পরম্পরায় সঞ্চারিত হতে থাকে। এখানেই শেষ নয়, অনেক অনেক আবিষ্কারের পথ বেয়ে জীবন অনুসন্ধান এগিয়ে চলল। এই যাত্রাপথের বৈচিত্র্য অপরিসীম। বায়ু সম্পর্কিত গবেষণার মধ্য দিয়েই ল্যাভোয়িয়েরের শ্বাস প্রশ্বাস ঘটিত আবিষ্কার। এই গবেষণার আয়তন এতই ব্যাপক ও অতলস্পর্শী যে এর কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্যে কয়েকটি শাখা বিজ্ঞানের জন্ম হলো। তাদের মধ্যে জৈব রসায়ন, জৈব পদার্থবিদ্যা, প্রজননবিদ্যা, কোষতত্ত্ব, ভ্রূণতত্ত্ব, জীববিদ্যা এবং শারীরবিদ্যা অন্যতম। বলতে গেলে ডিএনএ আবিষ্কারের পর থেকেই পূর্বতন গবেষণার ধারাগুলো যেন এক মোহনায় এসে মিলিত হতে লাগলো। আর ওদের সবার যাত্রাই বুঝি সেই বিস্ময়কর অনুর দিকে। আন্তর্জাতিক প্রজননবিদ্যা কংগ্রেসের সভাপতি সিউল রাইট এর ভাষায় বলতে হয়, সমগ্র বিচ্ছিন্ন সূত্রগুলো মিলে অবশেষে যেন এক সুসংহত পূর্ণতার রূপ পরিগ্রহ করেছে। একমাত্র ডিএনএর পরিপ্রেক্ষিতেই বহু পুরনো সিদ্ধান্ত ও ধারণার পূর্ণ ব্যাখ্যা সম্ভব এবং এখন থেকে জীবনের বিশেষ বিশেষ সূত্রগুলো ক্রমেই সহজ এবং বোধগম্য হয়ে উঠতে লাগলো। যে বিসর্পিল জটিলতা জৈব রসায়ন এবং জীবন বিজ্ঞানের অন্যান্য শাখাগুলোকে এক মহৎ কৃতিত্বের আসনে বসিয়েছে তা নিঃসন্দেহে অক্ষুণ্ণ থাকবে এবং বিজ্ঞানীদের দ্বারাই হয়তো এর সমাধান সম্ভব। কিন্তু একথা সত্য যে জীবনের মৌলিক গঠন এবং উপাদান সাধারণ মানুষেরও বোধগম্য হয়েছে। জীবনের জটিল অন্ধকারে বিধৃত সূত্রগুলোও যেন এক নবলব্ধ ক্রমবর্ধমান জ্ঞানের আলোয় আশাতীত রূপ সহজ এবং সঙ্গতিময় হয়ে উঠল। শুধু তাই নয়, এর ফলে মানব জাতির নতুন মূল্যায়নে সক্ষম এক নতুন সংজ্ঞার সৃষ্টি হলো। এই নব আবিষ্কারের আলোয় উদ্ভাসিত হয়ে মানুষ নিজেকে এবং অপরাপর মানুষকে আর কোনো দিনই পুরনো দৃষ্টিতে বিচার করতে চাইবে না। যেসব বিস্ময়কর আবিষ্কার জ্ঞানের নব নব দিগন্ত উন্মোচন করেছে তাদের অধিকাংশই নোবেল পুরস্কারে সম্মানিত। ইতিমধ্যেই বিভিন্ন বিজ্ঞান পত্রিকায় এ সম্পর্কে জটিল ও তত্ত্বমূলক বিবরণ প্রকাশিত হয়েছে এবং সায়েন্টিফিক আমেরিকান নামক পত্রিকাটিও এ সম্পর্কে সুন্দর ও ব্যাখ্যামূলক প্রবন্ধ প্রকাশ করেছে। তথাপি জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির পরিবর্তনকারী তথ্য ও সূত্রাবলীর অনেক কিছুই এখনো আমাদের অজানা। হালের আবিষ্কারগুলো অনেক ক্ষেত্রেই সময়ের অভাবে যথেষ্ট বিস্তার লাভ করতে পারেনি। এমনকি সব কিছু মিলিয়ে সুসংবদ্ধ বিজ্ঞান পুস্তক প্রকাশও সম্ভব হয়নি। কাজেই এরা যে সাধারণ মানুষের চিন্তা ও জ্ঞানের খোরাক যোগাতে পারে না
তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। যেসব অভাবিত মহৎ আবিষ্কার জীবন সম্পর্কে পুরনো দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়েছে, সেই সব কাহিনী বিশদভাবে আলোচিত হবে এই পুস্তকে। আমি এইটা প্রথমের যে ইয়েটা প্রথম পার্টটা সেটা পড়লাম। আগামী দিন পড়ব আপনার ল্যাভোয়েশিয়ের জীবন শিক্ষা। এটা হলো দ্বিতীয় অধ্যায়, ল্যাভোয়েশিয়ের জীবন শিক্ষা। কারণ ল্যাভোয়েশিয়ে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসে হাজির করেছেন। ল্যাভোয়েশিয়ের জীবন শিক্ষা, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি আপাতত আগামী দিন পড়ে শোনাবো। আমার খুব ইচ্ছা এটা। আচ্ছা দেখি, ওয়াচিং ব্রিং দেম অন ক্যামেরা। আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাজিবুর ভাই আছেন, বাবুল হোসেন আছেন ভাই, শুভকামনা রওশন ভাই আর আহমেদ। হ্যাঁ, আপনি কি আসতে চান? এখানে অ্যাড করি, যদি যুক্ত হতে চান এখানে যুক্ত আছে। দুর্বল। আচ্ছা দেখ, আমি এই এটা শেষ করলাম। আগামী দিন আবার আশা করি এটা পড়ে শোনাবো। আচ্ছা, আপনারা এখানে এটাকে কিভাবে ইউটিউবে শিফট করা যায়? রাজিবুর ভাই, এটাকে আপনাকে একটু লিখে জানাবেন। মানে এটা ইউটিউবে এটা আমি শিফট করতে চাই। এটা তো ফেসবুকে বেশি দিন থাকবে না, হয়তো 1 মাসের বেশি থাকবে না। এটাকে কিভাবে ওভারকাম করা যায়, এটা যদি কেউ পরামর্শ দিতেন তাহলে একটু ভালো হতো। তা আমি লাইভটা শেষ করে দিই, পরে আবার এ নিয়ে যে কোনো একজনের সাথে কথা বলবো আশা করি। কে আছেন দেখছি একটু। ফৌজি আলম, আই ইনভাইট, এখানে অ্যাড করি। আচ্ছা, ধন্যবাদ। শুভকামনা, মোহাম্মদ ইমতিয়াজ খান আর আহমেদ, রাজিবুর, ফৌজি আলম। আচ্ছা ঠিক আছে।